আপনি যখন মানে কি বলে যে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে রাত 2টার সময় একটা 10 বছরের কি বলে ক্লাস 10-এ পড়া ছাত্রকে ধরে নিয়ে আসেন, সবাই ভাবতে থাকে যে এটা আসলে করা যাবে না। এই যে ভয়ের রাজত্ব তৈরি করেছে, আমরা 18 সালের নির্বাচনের আগে বলেছি, 14 সালে বলেছি, তারপরে বহুবার এটা বলেছি যে ভয়ের রাজত্ব কায়েম হচ্ছে, ভয় কাটানো দরকার। এবং ভয় কাটে কিভাবে জানেন? মানে ভয়কে অকার্যকর করে দেওয়া সম্ভব যখন মানুষ আর ভয় পায় না। এই ভয় জিনিসটা তখন কাজ করে না। এই কাজটি করেছে আবু সাঈদ। নিজেকে একেবারে 2 হাত মুখ টান করে রাইফেলের সামনে দাঁড়িয়ে সে এমন একটা অগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছে যে স্লোগানটা ছাত্ররা দিয়েছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। সত্যি সত্যি সে পুরো ছাত্র সমাজের রক্তে আগুন লাগিয়ে দিয়েছে। কত ছেলে মেয়ে যে এইভাবে টান করে এই হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে নির্বিচারে, এত আধুনিক মারণাস্ত্র নিয়ে পুলিশকে যেগুলো দেওয়া হয়েছে গুলি করা হচ্ছে, এত বড় বড় যান তাদের সামনে, মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং লেথাল বুলেট, যেগুলো দিয়ে একেবারে সরাসরি মৃত্যুবরণ করছে। শিশুরা পর্যন্ত বাবার কোলে বারান্দায় মারা যাচ্ছে। এই অবস্থার মধ্যে সবাই যে টান করে, ছোট ছোট ছেলেমেয়েরা, বহু বন্ধু বান্ধব থেকে শুনছি তাদের ছেলেমেয়েরা এখন নিজেদেরকে সবাই আবু সাঈদ বলে। এই জাগরণটা সবার ভয় ভেঙে দিয়েছে। এইটা আপনি যখন মিছিলে করেন, 1000 লোকের মধ্যে গুলি করেন, তখন আসলে আর মানুষ যে কাজটা হয় সেটা হচ্ছে ভয়টা ভেঙে যায়। এই জায়গাতে এসছে যে সেটার কতগুলো রিফ্লেকশন আপনি দেখেন যে তাহলে জনগণ কোন ভাষাটা আনতো। আমরা কিন্তু 15 বছর ধরে এটার বিরুদ্ধে সংগ্রাম করেছি, কিন্তু জনগণের যে একটা বৃহত্তর ঐক্যের কথা আমরা বলেছি, সেই বৃহত্তর ঐক্য কাজটা করেছে ছাত্র। সেই বৃহত্তর ঐক্যটা যখন ঘটে গেছে, এই সরকারের আর কোনো সামর্থ্য ছিল না তাকে দাবিয়ে রাখা। এটা আমি গুরুত্বপূর্ণ অর্জনের জায়গা বলি। এবং জনগণের ভাষাটার মধ্যে দিয়ে যেটা প্রকাশিত হয়েছে সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখুন সবচেয়ে জনপ্রিয় স্লোগান কি? বৈষম্যহীন। সর্বত্র এখন একটা বৈষম্যহীন কথাটা এসছে। এবং এই যে বৈষম্যহীন, এটা বহু দিক থেকে, আমি অর্থনৈতিক দিক থেকে যে বিরাট বৈষম্য তৈরি হচ্ছে, একদল লাখো কোটিপতি হচ্ছে, আরেকদল দিনের রাতের বেলা না আধা পেটা খেয়ে ঘুমাতে যেতে হচ্ছে। এই যে বিরাট বৈষম্যতা, কিন্তু কেবল এইটুকু নয়, যেভাবে ধরেন এই বিগত সরকার মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করে ফেলেছিল। যারা আওয়ামী লীগ করে কেবল তারাই মুক্তিযুদ্ধের পক্ষে, বাকি সবাই রাজাকার, পাকিস্তানি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, সন্ত্রাস করে এই, এবং তাদের কোনো চাকরি হবে না, তারা কোনো জায়গায় যুক্ত পারবে না, তাদের নানানভাবে পদে পদে বাধা। এই যে বিভাজন, যে আমি যদি এই সরকারের সাথে না থাকি, আমি যদি বিসিএস এ যে ওখানে ওদের বাধা ধরা প্রশ্ন সেগুলো উত্তর দিতে না পারি, কোনোভাবে যদি আমার ঠিকুজিতে একবার বিরোধী দলের কোনো রকম লিঙ্ক পাওয়া যায়, আমি শেষ। এই বৈষম্য সরকার যেটা চালিয়েছে, তার বিরুদ্ধে এই শব্দটা আজকে সারা বাংলাদেশের জানিয়েছে। ফলে আমরা এটা মনে করি 1971 সালে সুযোগের সমতার যে প্রতিশ্রুতি হয়েছিল, এই আন্দোলন তারই সেই চেতনাকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করছে, যেটা আওয়ামী লীগ বরং তার উল্টোটাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে নিজেদের মৌরুষি পাট্টা, জমিদারিটা কায়েম করেছে। আপনি আরেকটা স্লোগান দেখেন, এসছে স্বাধীনতা। এখন সবাই বলছে আমরা স্বাধীন হয়েছি, দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছে। এই যে স্বাধীনতার প্রশ্নটি, এইটা সামনে এসছে এই কারণে যে না, আমরা আমাদের দেশের রাজনীতি আমরা ঠিক করব। আরেক দেশের স্বার্থের কারণে এখানে একটি দলকেই মানে ভোট ছাড়া দিনের পর দিন ক্ষমতায় থাকতে হবে, এইটা কোনোভাবে বাংলাদেশের মানুষ মানেনি। এবং যার যে সমস্ত দেশ এটা বুঝতে পারেননি, তারা আসলেই তাদের চিন্তা রিথিং করা উচিত যে বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক করবেন নাকি কোনো একটি বিশেষ দলের। বহুবার আমরা এটা বলেছি যে আপনারা বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক করেন, বাংলাদেশের সাথে সুসম্পর্ক করেন, কিন্তু আপনারা একটি বিশেষ দলকে ক্ষমতায় রাখতে গিয়ে জনগণকে শত্রুতে পরিণত করেন না। এই স্বাধীনতার বিষয়টি আবার সামনে এসছে। 71 সালে আমরা যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম, সেইটা স্বাধীনতা দেয়। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে ভুয়া ভুয়া। এটা সবচেয়ে জনপ্রিয় স্লোগানের মধ্যে একটি। এবং তার মানে হচ্ছে যে জনগণ বলতে চায় যে কাজটা ভুল, অন্যায়, যে কাজটা মানুষের বিরুদ্ধে যাচ্ছে, সেটাকে এখন জনগণ ভুয়া ভুয়া বুঝছে। প্রত্যেকটি রাজনৈতিক দল ভবিষ্যতে যারাই ক্ষমতায় যাবেন, কিংবা এখনো মানে ক্ষমতা কর্তৃপক্ষ যাই করবেন, এটা বুঝতে হবে যে জনগণ তাদেরকে দেখছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এবার আর মানুষ এর মধ্যে দিয়ে আরো কি চাচ্ছে লক্ষ্য করে দেখুন। রাজনীতি থেকে এটা বিচ্ছিন্ন থাকেনি গত 15 বছর ধরে, বিশেষত 14 সালের পর থেকে। এটা আমরা আগেও বলেছি, কিন্তু 14 সালের পরে এই কথাটা একেবারে এটাই একমাত্র জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল যে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে, একটা ফ্যাসিস্ট বন্দোবস্তে নিয়ে যাওয়া হয়েছে। এই চুক্তিতে, এই বন্দোবস্তে আর এটা ইনক্লুসিভ কোনো রাষ্ট্র হতে পারছে না। এই রাষ্ট্র জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছে। জনগণকে ঐক্যবদ্ধ করা যার কাজ, সে জনগণকে পুরোপুরি উল্টো শত্রুতে পরিণত করে তার মুখোমুখি হয়ে যাচ্ছে। এটা তো সার্বভৌমত্ব রাখতে পারবে না। সেই জায়গায় আমরা বলেছিলাম যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, যেটা গণতান্ত্রিক বন্দোবস্ত, তার অধীনে আমাদের রাষ্ট্র সংবিধানের সংস্কার করে রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করতে হবে। আজকের ছাত্ররা, শিক্ষার্থীরা, সারা দেশের মানুষ এই স্লোগানের প্রতিধ্বনি করছেন। তার মানে হচ্ছে এই বিগত রাজনীতির যে
মানুষের আমার সমস্ত সংগ্রাম, সেইটার চেতনা, সেটার লক্ষ্যটা কিন্তু ছাত্র সমাজ শিক্ষার্থীরা অনুভব করেছেন এবং তারা এই জনগণকে যে ঐক্যবদ্ধ করেছেন, এই ঐক্যের শক্তিটাকে আজকে ওই লক্ষ্যের দিকে পরিচালিত করতে যাচ্ছেন। বাংলাদেশের জন্য আমি মনে করি এর চাইতে বড় ইতিবাচক ঐতিহাসিক মুহূর্ত আর কিছু হতে পারে না। সেই দিক থেকে এটাকে যদি আমরা ঠিক মতো নিয়ে যেতে পারি, রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষ এবং বিশেষভাবে আমাদের এই তারুণ্য, এই শিক্ষার্থীরা যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলনের পরেও এখন বিনা বলে যে পারিশ্রমিকে ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে রাস্তা শৃঙ্খলা ঠিক করছেন, কি বলে পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, এই সমস্ত কিছু মানে আমাদের সামনে হাজির করে যে যদি সুযোগ পায় তাহলে এই ছাত্ররা এই রাষ্ট্রটাকে কত ভালোভাবে গড়ে তোলার জন্য এক অসাধারণ প্রাণশক্তি ধারণ করে। এই প্রশ্নের সূত্র ধরেই আপনি সামনের দিনগুলোতে কি দেখেন সেটা আলোচনা করতে পারেন আপনি, যে মানুষ যারা ভোট দিতে পারেনি গত 15 বছর, 10 বছর, 12 বছর, যেভাবে বলি না কেন, কবে ভোট দিতে পারবে? না, প্রথমত এখন কবে ভোট দিতে পারবে মানুষ, এটা হচ্ছে আমার মূল প্রশ্ন। আপনি এই প্রথমত যে অর্থনৈতিক সমস্যাটা সৃষ্টি হয়েছে, তো প্রান্তিক লেভেলের সমস্ত মানুষের মধ্যে একটা অর্থনৈতিক দূর্ণতা আছে। ফলে যার ঘরে চাল নাই, ডাল নেই, সে গণতন্ত্র দিয়ে তার কিছু আসে যায় না। তো এই সাধারণ মানুষের এই যে তার কাজের পরিবেশ, কর্ম পরিবেশ সৃষ্টির জন্য সে প্রতিদিন আকুল হয়ে থাকে যে কখন রেল লাইন চলবে, উত্তরা থেকে যারা মতিঝিল আসতে চায় কখন মেট্রো রেল চলবে, এই জিনিসগুলো তারা কিন্তু চাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। 2 নম্বর হলো যে এই যে ছাত্ররা অনেক রাত জেগে ইন্টারমিডিয়েট পড়ছে, স্কুলে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, তারা দায়িত্ব পালন করছে, তারা তাদের আবেগের জায়গা থেকে করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের যারা পিতামাতা মুরব্বী যারা আছেন, আমার মনে হয় না যে মুরব্বীরা লং রানে তাদের ছেলেমেয়ের এই যে রাস্তায় থাকাটা বা এই কষ্ট করাটা তারা মেনে নেবে। 3 নম্বরে যেটা হলো, এখানে জুনায়েদ শাহী আছেন, যেহেতু তিনি সংগঠন করেন, সংগঠন অত্যন্ত শক্তিশালী একটা বিষয়। তো এই ঢাকা শহরে এই মুহূর্তে ধরুন, আমি ধরে নিলাম 2 লাখ ছেলেমেয়েরা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। নর্মালি হয়তো দেখা গেল যে ট্রাফিক পুলিশ হিসাবে এখানে 2000 বা 5000 ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতো, সেই দায়িত্বটাই এখন তারা 2 লাখ করছেন। তো 5000 পুলিশ যে ঠিক করতে পারে, বিকজ তাদের একটা চেইন অফ কমান্ড থাকে, তাদের একে অপরের সঙ্গে একটা যোগাযোগ থাকে। কিন্তু এই 2 লাখ ছেলে মেয়ে বিচ্ছিন্নভাবে যার যার যে জায়গাটুকু আছে, অর্থাৎ দেখা গেল সোনারগাঁও মোড়ে যে জ্যামটা হচ্ছে, ওখান থেকে সে কোনো অবস্থাতে পান্থপথের জ্যামের যে কী অবস্থা সে পারছে না। ফলে এদের এত প্রচেষ্টা, এত আন্তরিকতা এবং এত মানবতা, উনি যেটা বলেন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এই আবেগটাকে আমরা যারা জনগণ আছে, আমরা এটা আপহোল্ড করতে পারবো কিনা অন দ্য লং রান। যেহেতু তাদের মধ্যে সেই সমন্বয়টা যদি থাকতো, তাহলে ট্রাফিক ব্যবস্থা তারা যে পরিশ্রম করতেছে, যে ওয়েস্টার্ন কালচারের যে সিস্টেমে তারা লেনগুলো রাখছে, যদি শুধুমাত্র সমন্বয় থাকতো ট্রাফিকের মধ্যে, যে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে কী অবস্থা, বা এখন গুলশানের অবস্থা কি আর এখন মতিঝিলের অবস্থা কি, সমন্বয়টা থাকলে আমাদের ট্রাফিক পুলিশ যে দায়িত্ব পালন করে তার সে 100 গুণ শ্রম তারা দিচ্ছে, ট্রাফিক অবস্থা ভালো হতো। কিন্তু সে সমন্বয় না থাকার কারণে কী হচ্ছে, দে আর ক্রিয়েটিং এ হিউজ প্রবলেম। এবং সামটাইমস কিছু মানুষের বিরক্তি, অনেক মানুষেরই বিরক্তির কারণ হয়েছে এই জিনিসটা। ছাত্রছাত্রী যারা ভাই বোন আছেন বা আমার সন্তানের আছেন, তাদেরকে সেই জিনিসটা বুঝতে হবে। এরপর যেটা বললাম যে আগামী 3 মাসে আমাদের কি কি হতে পারে, এখানে দেখুন অনেকগুলো ঘটনা এর মধ্যে ঘটেছে। জুনায়েদ শাহী যখন বলছিলেন ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচারী আওয়ামী লীগ, মানে এই কথাগুলো বললে আমারও খুব কেমন একটু 2014 থেকে মানে আমি আওয়ামী লীগ ছেড়ে আসছি, কিন্তু যেহেতু একটা সময় আওয়ামী লীগ করতাম, কিছুটা হলেও গায়ে লাগে আর কি, কেমন যেন জিনিসটা। হ্যাঁ, তারপর আমি মেনে নিই যে আসলে ঘটনা তো সত্য, মানে যাই বলেছে ঘটনা তো মিথ্যা না। এর চেয়ে ফ্যাসিজম আর হয় না, এর চেয়ে স্বৈরাচারী হয় না। আমাদের জুনায়েদ শাহী খুব আবেগপ্রবণভাবে বলছিলেন, আবেগতাড়িত হয়ে, যে দীর্ঘ 15টি বছর রাজপথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারপরে ডিক্টেটরের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। এই কথাগুলো লাগে আমার শরীরে, যেহেতু একটা সময় আওয়ামী লীগ করতাম। কিন্তু আবার চিন্তা করেছি না, কথাগুলো তো সত্য কথাই। এর কারণ হলো 2014 সন থেকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যুগপৎভাবে এই বাংলাদেশের যে দুঃশাসন, অনাচার, অবিচার, এগুলো তিনি করেছেন। তার ফলে কি হলো, বাইরে যারা আওয়ামী বিরোধী লোক রয়েছে, তারা এক ধরনের অত্যাচারের মধ্যে ছিলেন, এটা সত্য। কিন্তু যারা আওয়ামী লীগের ভিতরে ছিলেন, তারাও কিন্তু কম অত্যাচারিত হয়নি। ভিন্ন মতে, মানে দেখা গেল এমপির এগেনস্টের লোক বা আওয়ামী লীগ যারা ছেড়ে আসছে। আমার বাড়িটা 1962 সনের বাড়িটা মাটির সঙ্গে মিশিয়ে টিউবওয়েলটা পর্যন্ত উঠায় নিয়ে গেছে। তো এই যে ক্রোধ, আমার গাড়িটা, আমার অনেক শখের একটা গাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কয়েকদিন আগে সেটা ভেঙে চুরমার করে দিল আর কি, এই যারা আছে। তো যার জন্য এই যে একটা পতন হলো বা এই যে যা কিছু হচ্ছে, এটা সবই ঠিক আছে। এর বিনিময়ে যারা আসছেন, তারা কি এই সময় সমাজ ডেমোক্রেটিক? তারা কি এই কয়দিনে, এই যে ক্ষমতা নেওয়ার পর থেকে এই কয়দিনে তাদের মধ্যে আপনি
এমনকি পেয়েছেন যেটা নেপোলিয়ন বোনাপার্ট যারা সমাজ পরিবর্তন করেছিল তারা করেছে, এমনকি পেয়েছেন যেটা জুলিয়াস সিজার যেদিন রোমের সিভিল ওয়ারের এগেনস্টে রিভল্ট করে রোমের সেই ক্ষমতা নিয়েছিলেন, এমনকি করেছে যেদিন সম্রাট বাবর সেই যুদ্ধ করে দিল্লিতে, সেই দিল্লির যে সমস্ত কিছু নিয়ন্ত্রণে নিয়ে ওই 24 ঘন্টার মধ্যে দিল্লি ঠান্ডা করে ফেলেছিলেন। ইজ দ্যার এনি হোপ? কথাগুলো আমি আপনাকে বলি। যেমন আমাদের মহামান্য নোবেল লরিয়েট উপদেষ্টা, তিনি এসে প্রথমেই বললেন আমার কথা শুনতে হবে। হোয়াই? তারপর আমাকে ডেকেছেন তাই আমার কথা শুনতে হবে। সো এই কথাটা আমাদের দেশের মধ্যে যারা লোকজন আছে, উনি বয়স্ক মানুষ, আমরা স্বাভাবিকভাবে নেইনি। দিস টোন ইজ নট এ রাইট টোন। গার্ডিয়ান বয়স্ক সব মিলে হোয়াটএভার মেবি, আমরা তাকে পদে বসিয়েছি টু সার্ভ আওয়ার নেশন, নট টু ডিক্টেট আওয়ার নেশন। দিস ইজ ওয়ান। সেকেন্ড ছিল ব্রিগেডিয়ার সাগর সাহেব, অত্যন্ত সজ্জন ব্যক্তি, কিন্তু উনি স্বাভাবিক অবস্থায় আজকে দেখলাম যে বলেছেন ঠ্যাং ভেঙে দেবো। ঠ্যাং মিসক্রিয়েন্টের, হ্যাঁ মিসক্রিয়েন্ট, হ্যাঁ। মানে ভেঙে উনি দেবেন বলেননি, মানে ভেঙে দেওয়া হবে। মিলিটারিকে বলেছেন ওকে ফাইন, হোয়াটএভার মেবি, বাট তার এই জায়গা থেকে তো তিনি যখন এই কথাটা বলছেন, ইট মিনস ওনার এই যে এত বছরের ইতিহাসে কোনোদিন তার মুখ দিয়ে এই কথাটা শুনিনি। হি ইজ আনহ্যাপি, আনপ্রেডিক্টেবল, অর হি হ্যাজ চেঞ্জ হিজ মাইন্ড। তিনটার একটা। এই কথাগুলো আমি বললাম বিকজ নিউ ডেমোক্রেসি, আমাদের এই কথাগুলো সহ্য করতে হবে। তারপর দেখেন আমাদের রেজওয়ানা অত্যন্ত মিষ্টি করে কথা বলেন, তাকে প্রশ্ন করা হলো, তিনি বললেন যে আমাকে কঠিন প্রশ্ন করবেন না। খুব মিষ্টি করে বলেছেন, কঠিন প্রশ্ন করবেন না। এই যে রিগ্রেট, ওয়ান সর্ট অফ রিগ্রেট। তারপর আবার ব্রিগেডিয়ার সাক্ষাৎ আবার একটা জিনিস কথা বললেন, তেল দেবেন না, বেশি তেল দেবেন না, বেশি তেল দিলে টেলিভিশন বন্ধ করে দেবো। এখন এই কথাগুলো আপনাদের এই তেলের কারণে পুলিশের আজকের এই অবস্থা। আমরা কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের দলের পক্ষ থেকে সবসময় যতগুলো টক শো বলেন, রাজনৈতিক বক্তৃতা বলেন, সবগুলো জায়গাতে আমরা এই কথাটা বলার চেষ্টা করেছি যে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই, যেখানে দল মত, আমার নিজের বিশ্বাস, আমার কোনো কিছুর কারণে আমাকে মানে নাগরিকত্ব থেকে বাতিল করে দেওয়া হবে না, আমাকে কোনো দমন পীড়নের মুখোমুখি হতে হবে না, আমি নাগরিক অধিকারটা করতে পারবো, স্বাধীনভাবে বলতে পারবো, আমি এই চিন্তাটা করি। এখন আওয়ামী লীগ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবেই তো আমরা বিবেচনা করেছি, 71 সালে যে দলটি নেতৃত্ব দিয়েছিল। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এসে, বিশেষত তার দ্বিতীয় মেয়াদে যখন উনি একটানায় 15 বছর থাকলেন, তাকে কথা কতবার বলা হয়েছে যে এইভাবে ভোট ছাড়া ক্ষমতায় না থেকে আপনি বরং একটা ডিগনিফাইড লেগাসি তৈরি করেন, একটা সম্মানজনক উত্তরাধিকার সৃষ্টি করেন। আসেন, বিশেষত 7ই জানুয়ারির আগে আপনি টক শোগুলো দেখেন, আমার রাজনৈতিক বক্তৃতা বলেন, বহুবার এই শব্দ বলেছি যে আপনার জন্য ডিগনিফাইড লেগাসি হবে, আপনি এই 15 বছর থেকে। এখন আসেন, এই যে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে যে রাজনৈতিক দলগুলো 31 দফা দিয়েছে, আপনার দফাটা কি? উনারা 31 দফা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন এইভাবেই ক্ষমতা চলবে এবং এইভাবেই দমন পীড়ন করে উনি থাকবেন, যেটা আমরা দেখেছি যে উনি শেষ পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি সেনাবাহিনীকে চাপ প্রয়োগ করছেন জনগণের বিরুদ্ধে গুলি করার জন্য।